দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্য সংকট নিয়ে। মধ্যপ্রাচ্যে যে একটি যুদ্ধময় পরিস্থিতি চলছে, এই সব নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নির্বাহী সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগতম। সেলিম খান, আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে একটি সংকটময় অবস্থা চলছে, যুদ্ধ চলছে, বলা যায় যুদ্ধ চলছে। লেবানন ও ফিলিস্তিনে এখনও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। আসলে সবশেষ পরিস্থিতি কি সেখানকার? আসলে যেটা মধ্যপ্রাচ্য সংকট বলছি, আসলে কিন্তু মধ্যপ্রাচ্য সংকট নয়। মধ্যপ্রাচ্যের খুব অল্প অংশ জুড়ে কিন্তু একটা সমস্যা চলছে, যে সমস্যাটার কেন্দ্রবিন্দু হচ্ছে ইসরায়েল, তার পার্শ্ববর্তী অঞ্চল হচ্ছে যে ফিলিস্তিনের একটা অংশ হচ্ছে গাজা। গাজায় যারা বসবাসকারী, গাজা শুধু না, পশ্চিম তীরতার অংশ। এখন নতুনভাবে যুক্ত হয়েছে আপনার লেবানন, বৈরুত এবং তার আশপাশের এলাকা, বলা যায় গোটা লেবাননই। সেখানে প্রতি মুহূর্তে ইসরায়েলি বাহিনী ঠিক যেভাবে গাজায় হামলা চালিয়েছিল, ঠিক একইভাবে হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ এই গাজা হামলায় 21 জন মারা গেছেন। আপনার লেবাননেও এই রকম সংখ্যক লোক মারা গিয়েছেন। লেবাননে 2000-এর বেশি মানুষ মারা গেছেন। গাজায় মারা গেছেন এ পর্যন্ত 42,000 মানুষ। ফলে পরিস্থিতিটা খুবই ভয়াবহ। এখন মধ্যপ্রাচ্য আপনি বলতে পারেন যে শুধু যদি এইটুকু অঞ্চল জুড়ে হয়, যেটার পরিধি কিন্তু যদি গোটা মধ্যপ্রাচ্যের কথা বলি বা আরো বিশ্বের কথা বলি, তাহলে তার তুলনায় কিন্তু খুব ছোট্ট জায়গা। তারপরে সংকটটা কেন আমরা বলছি এর সঙ্গে কিন্তু জড়িয়ে যাচ্ছে ইয়েমেনের হুটি গোষ্ঠী, ইরান, তারপর সিরিয়া, ইরাকের এক অংশ। সেই জন্যই কিন্তু এটাকে মধ্যপ্রাচ্য সংকট হিসাবে দেখা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যে সেন্সে আমরা মধ্যপ্রাচ্য সংকট বলছি, সেই ইয়েতে মধ্যপ্রাচ্যে কিন্তু সংকট হয়নি। আপনি দেখতে পাবেন না সৌদি আরবের কোনো ভূমিকা আছে, আপনি ইসরায়েলের পাশে জর্ডন, এর পাশে মিশর, এদিকে তুরস্ক, কোনো দেশই কিন্তু এইখানে কোনো ভূমিকা নেই। ফলে তারা কিন্তু এটাকে সংকট হিসাবে, তাদের কোনো সংকট হিসাবে এই মুহূর্তে মানছে না। যেটুকু মানছে সেটুকু কিন্তু ইরান। সেলিম, আপনি জানেন যে এর মধ্যে ইরানে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে, পাশাপাশি ইরানও পাল্টা হামলার ঘটনা ঘটিয়েছে। তো সেই জায়গায় পাল্টাপাল্টি যে হামলা চলছে, এখন কি মোটা দাগে বলা যায় যে দুই দেশের মধ্যে ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হয়েছে? বিষয়টা কি এমন? দেখুন, যে ইসরায়েলের হাতে এখন ইরান যে সর্বশেষ 200-র মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ইসরায়েলের হাতে কিন্তু এখন কোনো অপশন নেই। এখন একমাত্র অপশন হচ্ছে যে তাকে ইরানে উপর কোনো না কোনো ফরম্যাটে হামলা চালাতে হবে। এই হামলাটা কীভাবে হবে বা কোন ফরম্যাটে হবে এখনো কিন্তু ইসরায়েল বলেনি। তারা বলে যাচ্ছে কিন্তু যে হামলা চালাবে। একটু আগেই যে নিউ ইয়র্ক টাইমসে একটা রিপোর্ট করেছেন, সেই রিপোর্টে বলা হচ্ছে যে ইসরায়েল যদি হামলা চালায়, কোন কোন জায়গায় হামলা চালাতে পারে ইরানের। প্রথম আগে মনে রাখতে হবে যে ইরানের মতো কিন্তু ইসরায়েলের হাতেও আপনার দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল আছে, যেটা 1000 থেকে 1500 মাইলের মধ্যে থাকলেই মানে ইসরায়েল থেকে আপনার পুরো ইরান কাভার করে যায়, তার পাল্লার মধ্যে চলে আসে। এই পাল্লার মধ্যে কি কি থাকতে পারে? তেল উৎপাদন কেন্দ্র, তারপরে আপনার তেল শোধনাগার, আপনার সামরিক ঘাঁটি, যেটাকে আমরা ক্যান্টনমেন্ট বলি, বা সামরিক ঘাঁটি। সর্বশেষ হচ্ছে পারমাণবিক কেন্দ্র, বা যেগুলো অ্যাটমিক পাওয়ার বা অ্যাটমিক সেন্টার বলি যদি, যে পারমাণবিক স্থাপনা। এই পারমাণবিক স্থাপনার ব্যাপারে কিন্তু বাইডেন খুব জোরালোভাবে আপত্তি জানিয়েছেন যে পারমাণবিক স্থাপনায় তুমি হামলা চালাতে পারবে না। আসলে ইসরায়েল যদি খুব মানে ইরানের এইসব জায়গায় হামলা চালায়, তাহলে যুদ্ধটা পরিধি বাড়বে। কারণ ইরান ইতিমধ্যে বলে রেখেছে যে ইসরায়েল কোনো ব্যবস্থা নিলে তারা সেই পাল্টা ব্যবস্থা নিতে যে কোনো মুহূর্তে তারা পাল্টা ব্যবস্থা নেবে। সুতরাং এই যুদ্ধ যে আরও বড় ব্যাপ্তি লাভ করতে পারে, সে বিষয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। সেলিম খান, এই যে পুরো যুদ্ধর বিষয়টা, দুই দেশের আক্রমণ পাল্টা আক্রমণ, হামলা পাল্টা হামলা, এই বিষয়টায় দিকে আপনি আমেরিকার অবস্থান কিভাবে দেখছেন? দেন আমেরিকা সবসময় এক পেশে অবস্থানের মধ্যে আছে। আমেরিকা হচ্ছে অন্ধভাবে ইসরায়েলের সমর্থক। সেটা তো সে না, কোনো দেশ হতেই পারে যে সে ইসরায়েলকে সমর্থন করে, ইসরায়েলের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে, টিকিয়ে রাখার জন্য সে পুরোপুরি সমর্থন দিয়েছে প্রথম থেকে। কিন্তু যে গত বছরের 7 অক্টোবর যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার পর থেকে কিন্তু আপনার হামলা, একের পর হামলা চলে যাচ্ছে। ইসরায়েলকে কিন্তু বারবার আমেরিকা থামানোর চেষ্টা করেছে, কিন্তু থামাতে পারেনি। সর্বশেষ তারা চেয়েছিল যে
এই মানে মার্কিন নির্বাচনের আগে অন্তত 3 সপ্তাহ যেন হামাস, ইসরায়েল বা ওদিকে হিজবুল্লাহ একটা ওইখানে যেন যুদ্ধবিরতির পরিবেশ তৈরি হয়। তার জন্য কিন্তু আমেরিকার বড় বড় কর্মকর্তারাও আলোচনা চালাচ্ছিলেন। কিন্তু নেতানিয়াহু বুঝে গেছেন যে আমেরিকার এই সেন্টিমেন্ট তার কোনো কাজে আসবে না। তার জন্য দরকার তিনি এই মুহূর্তে দেশে প্রচণ্ড পপুলার, বিশেষত নাসরুল্লাহকে হত্যার পরে, হিজবুল্লাহর প্রধান নেতাকে হত্যার পরে তারা কিন্তু তার মানে নেতানিয়াহু সরকার কিন্তু এই মুহূর্তে বেশ পপুলার। সুতরাং তিনি এই জনপ্রিয়তাকে ধরে রেখে এই যুদ্ধকে আরও এগিয়ে নিয়ে যেতে চান এই কারণে যে তিনি বোঝাতে চান যে ইসরায়েলিদের তিনি হচ্ছে একমাত্র নিরাপত্তা দিতে পারেন তিনি, এবং তার বাইরে আর কেউ এই নিরাপত্তা ইসরায়েলকে দিতে পারবে না। ফলে আমেরিকা যে অবস্থান প্রথম থেকে নিয়েছিল যে ইসরায়েলকে কিন্তু এখনো পর্যন্ত তারা সামরিক, আর্থিক সব ধরনের সহায়তা দিয়ে চলেছে, কিন্তু আবার মুখে বলছে যে তারা এক ধরনের যুদ্ধবিরতি চায়। সেটা আর ইসরায়েলের পক্ষে এটা তার কানে তোলার কোনো কারণ ঘটেনি বা ঘটছেও না। আপনি সর্বশেষ দেখেন যে ইসরায়েলের পক্ষ হয়ে কিন্তু আমেরিকার যুদ্ধ বিমান থেকে ইয়েমেনের হুতি অধ্যুষিত এলাকা থেকে গতকাল একইভাবে বোমা হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা, যেটাই বলি না কেন, সেই হামলা চালানো হয়েছে। আমেরিকা যে তাদের মানে পাশে নেই বা সমর্থন, ইসরায়েলের এই ভূমিকাকে সমর্থন করছে না, এটা আদপে একেবারেই সত্য নয়। কিন্তু ইসরায়েলের এই নরসংহারের কারণে আমেরিকান সরকার তার নিজের দেশের কাছে মুখোমুখি পড়ে গেছেন। 2 নম্বর হচ্ছে যে তার বাজেটেও একটা বড় ধরনের চাপ তৈরি হয়েছে। আচ্ছা সেলিম খান, অনেকেই মানে নেটিজন, অনেকেই পাশাপাশি বিশেষজ্ঞরা অনেক সময় বলার চেষ্টা করছে যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসব ক্ষেত্রে যেসব খুঁটিনাটি ছিল, আবার এরকম আরেকটি বিশ্বযুদ্ধে মানে তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত তারা দেখতে পাচ্ছেন। আপনার কাছে কি মনে হয়? খুব ভালো প্রশ্ন সুপ্রিয়, যে আপনি এই নেটিজেনদের আলোচনা, শুধু নেটিজেন না, বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞদের মধ্যেও কথা, একই ধরনের কথা হচ্ছে। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে 2000 এটা হচ্ছে 24, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1945 সালে। 1945 সালে শেষ হওয়ার পরে তারপর থেকে এই এতদিন চলে গেছে, ধরেন আগে 55 বছর আরও 24 বছর যোগ করি, প্রায় 79-80 বছরের মতো। তো এই 80 বছরে মানে 80 বছর ধরেই কিন্তু এই শব্দটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেদিন থেকে শেষ হয়েছে সেদিন থেকে শোনা যাচ্ছে যে এই তৃতীয় বিশ্বযুদ্ধ। আপনি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বের কথা ভাবি, তাহলে দেখবেন যে একদিকে ছিল আমেরিকার নেতৃত্বে পশ্চিমা শক্তি, আর একদিকে হচ্ছে যে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে আপনার কমিউনিস্টরা। এই দুই পরাশক্তির মধ্যে একটা শীতল যুদ্ধ বলুন, স্নায়ুযুদ্ধ বলুন, যেটাই বলুন না কেন, কোল্ড ওয়ার নামে বেশি পরিচিত, সেটা কিন্তু ছিল। আপনার মনে রাখতে হবে 1962 সালে কিউবা সোভিয়েত ইউনিয়ন ক্ষেপণাস্ত্র স্থাপন করে, সেটা নিয়ে আমেরিকার সঙ্গে তার সোভিয়েত ইউনিয়নের আপনার উত্তেজনা চরম তুঙ্গে। সবাই ভেবে নিয়েছিল যে পারমাণবিক যুদ্ধ আসন্ন, এবং এই পারমাণবিক যুদ্ধ যদি হয় তাহলে পৃথিবীর বুকে একটা বিরাট বিপর্যয় নেমে আসবে। তখন আপনার আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি, এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকিতা ক্রুশচেভ। যে কোনো কারণেই হোক কিন্তু যুদ্ধটা বাধেনি। এরপরেও বিভিন্ন ঘটনা কিন্তু আপনি দেখেছেন যে একই সঙ্গে ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধ চলেছে, অন্যত্র তার সঙ্গে লিবিয়ায় যুদ্ধ চলেছে। তখন সবাই ভাবছেন যে এটি কি আরও বড় ধরনের কোনো ইয়ে কিনা। কিংবা সিরিয়ায় যখন আমেরিকান বাহিনী, আমেরিকা, তা আপনার ফ্রান্স, ইংল্যান্ড, এরা যখন হামলা চালাচ্ছে, তখন একইভাবে তার শিল্ড হয়ে গিয়ে দাঁড়িয়েছিল আপনার রাশিয়া এবং চীন। তখনও কিন্তু সবাই ভেবেছিল যে এইবার বোধহয় একটা। তো বারবার এই কথাটা আমাদের, কারণ ভয়টা এমন একটা জায়গা যে পারমাণবিক শক্তির অধিকারী হওয়ার কারণে সবসময় একটা মানুষ হিসাবে আমরা, এই বিশ্বের একজন বাসিন্দা হিসাবে আমরা সবসময় ভয় পাই যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে যদি বাধে তাহলে আমাদের আসলে কারোর
অস্তিত্বই থাকবে না, কারোই রক্ষা থাকবে না, কেউই রক্ষা পাবে মানে না। গ্লোবাল ভিলেজ হিসাবে সবাই আগে আর কি আক্রান্ত। ভিলেজ বলে তো কথা না, মানে পৃথিবী এত প্রত্যেকে পাল্লার মধ্যে চলে আসছে যে, আর এত এখন ধরেন যে পারমাণবিক বোমা আপনার হিরোশিমা নাগাসাকি থেকে ফেলা হয়েছিল, তার চেয়ে হাজার হাজার গুণ শক্তিশালী পারমাণবিক বোমা আপনার এখন বিভিন্ন দেশের হাতে আছে। ফলে এইটা দিয়ে এই পৃথিবীকে কয়েকশো ভাগ ধ্বংস করে দেওয়া যায়, এইরকম ক্ষমতার অধিকারী মানুষ। ফলে তৃতীয় বিশ্ব যখনই কোনো কিছু বাদে তখনই তৃতীয় বিশ্বযুদ্ধের একটা কথা আসে। এখন ধরেন এই মুহূর্তে কেন আরো জোরালোভাবে আসছে, একটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য সেই 47 পরবর্তী সময় থেকে একটা উত্তপ্ত অঞ্চল। একদম। 2 নম্বর হচ্ছে যে রাশিয়া, যে কখনো সরাসরি যুদ্ধে জড়িত হয়নি ওইভাবে, সে যুদ্ধে জড়িত হয়েছে গত 2 বছর ধরে। সে তাকে নানাভাবে পশ্চিমা শক্তি পোক করে চলেছে, ন্যাটো বকলমে ইউক্রেনের নাম করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আগে একটু অস্ত্র দিত, এখন আরো গুরুত্বপূর্ণ অস্ত্র দিচ্ছে, তাকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে, তাকে অত্যাধুনিক যুদ্ধ বিমান দিচ্ছে, দিয়ে রাশিয়াকে কিন্তু প্রতি মুহূর্তে পোক করা হচ্ছে। এখন রাশিয়া কিন্তু তার যে কি বলবো অ্যাটমিক ডক্ট্রিন, পারমাণবিক যে ইয়ে ছিল, মানে হামলার যে বিষয়টি ছিল, সেটি কিন্তু তার যে পরিবর্তন করেছে। ফলে এই পরিবর্তনের ফলে মানুষের উদ্বেগটা আরো বেড়েছে। 2 নম্বর হচ্ছে যে আপনি দেখবেন কিছুদিন আগে আলাস্কায় রাশিয়া এবং আমেরিকার যেখানে বর্ডার, রাশিয়া আমেরিকা, আলাস্কা কিন্তু আগে আপনি জানেন যে আলাস্কার বড় অংশ কিন্তু রাশিয়ার ছিল। সেই রাশিয়ার ওই অংশ সেই আমেরিকানদের কাছে বিক্রি করে দিয়েছিল, এমন একটা ইয়ে কিন্তু কাহিনী কিন্তু আমরা জানি যে সাইবেরিয়া দিয়ে আলাস্কা দিয়ে কিন্তু একটা যোগাযোগ আছে। ফলে ওই জায়গায় আমেরিকা এবং রাশিয়ার বর্ডার কিন্তু মাত্র 13 মাইল ব্যবধান। এই 13 মাইল ব্যবধানে ওই জায়গায় কিন্তু চীন এবং রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র মানে হামলা চালাইতে পারে, এইরকম ধরনের একটা মহড়া তারা তাদের যুদ্ধ বিমান দিয়ে চালিয়েছে, এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান। এবং সেটা কিন্তু আমেরিকা এবং কানাডা দুই পক্ষই কিন্তু সমানভাবে রেসপন্ড করার চেষ্টা করছে, বা তারা প্রতিক্রিয়াও জানিয়েছে সেইভাবে। ফলে এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আলামত, এইরকম একটা আশঙ্কা সারা বিশ্বের মানুষের মধ্যে। আর যুদ্ধ বাধার কারণে মানুষ আসলে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নানাভাবে, চলাচল থেকে শুরু করে জিনিসপত্রের দাম থেকে শুরু করে সব বিষয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন ধরেন এই যে মধ্যপ্রাচ্য সংকটের কথা বললেন, সংকটের কারণে তেলের বাজার ঊর্ধ্বমুখী। তেলের বাজার ঊর্ধ্বমুখী, আপনার লাভবান হচ্ছে মিডল ইস্ট বা তেল কোম্পানি, বড় বড় তেল কোম্পানি, যে তেল কোম্পানিগুলির মালিক অধিকাংশ হচ্ছে আমেরিকান কোম্পানি, তার মধ্যে কিছু ব্রিটিশ, ফ্রেঞ্চ কোম্পানি বা ডাচ কোম্পানি আছে, এরাই কিন্তু লাভবান হচ্ছে, বাদ বাকি সারা বিশ্বের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে আশঙ্কাটা কিন্তু এই পর্যায় থেকে চলে আসে, এটা কিন্তু কোনোভাবেই থামানো সম্ভব না। আমাদের মনে যখনই কোনো ধরনের একটা যুদ্ধের আলামত আমরা বিশ্ব জুড়ে দেখি, আর যেখানে আমেরিকা এবং আরেকদিকে রাশিয়া, আবার ওদিকে তাইওয়ানকে ঘিরে চীন বা দক্ষিণ চীন সাগরকে দিয়ে চীনের ইয়ে দেখছি, তখন মনে হচ্ছে যে সত্যি বোধহয় এবার আর রক্ষা হতে নেই। কি মনে হয় সেলিম খান, তাহলে সংঘাত দ্রুত থামছে না? ছোট করেই জানতে চাই। প্রথম কথা, সংঘাত দ্রুত সামনে এক একজনের এক একটা স্বার্থ। ঠিক আছে, যেরকম আমি যদি বলি ইসরায়েলের স্বার্থ, একটা জিনিস হচ্ছে যে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সে চেষ্টা করেছে যে তার যে ইহুদি জনগোষ্ঠী যারা সেখানে ছিলেন, বা যারা ইউরোপ বা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে এসে ওই ইসরায়েলে তাদের পবিত্র ভূমিতে যেটা তারা বিশ্বাস করেন, এই জায়গায় এসে তাদেরকে নিরাপদ করা। কিন্তু ইসরায়েল আপনি ধরেন প্রায় এই 80 বছরের কাছাকাছি হতে চললো, কিন্তু ইসরায়েল কি নিরাপদ করতে পেরেছে তার দেশের মানুষকে? পারেনি। আপনি প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে কোনোদিন নিজেকে নিরাপদ করতে পারবেন, এটা সম্ভব না। 2, সেই জন্য সে কি চায়? সে চায় এখন এই যুদ্ধে সে যা করেছে, সে সরাসরি সহায়তা পেয়েছে আমেরিকার কাছ থেকে, ইউরোপের কাছ থেকে, তাদের কাছে পয়সা করি। এখন সে চায় যে আমেরিকা সরাসরি এখানে ইনভলভ হোক, জড়িয়ে যাক, এবং আমেরিকা দিয়ে সে ইরানকে শিক্ষা দেওয়াতে চায়, সে নিজের চেয়ে অনেক বেশি শিক্ষা দেওয়াতে চায়। এই একটা। এরপর হচ্ছে যে ইরানের স্বার্থ কি? ইরানের স্বার্থ হচ্ছে যে সে বিভিন্ন জঙ্গি, সে সরাসরি এই লড়াইয়ে অংশ হতে চায় না, এমনকি কোনোভাবেই যুদ্ধেও জড়াতে চায় না। সে চায় যে তার যে বিভিন্ন ওই ইয়ে জুড়ে যে শিয়া জনগোষ্ঠী আছে, আপনার ইয়েমেনের হুতি, সিরিয়ার গোষ্ঠী বা
এই যে লেবাননের হিজবুল্লাহ, এই সমস্ত জনগোষ্ঠীকে, বা ইরাকের, এখন ইরাক তো জানেন এখন শিয়া অধ্যুষিত এলাকা, সেখানে যে বিভিন্ন শিয়া মিলিশিয়া গোষ্ঠী আছে তাদেরকে দিয়ে এই ধরনের লড়াই, ইসরায়েলের বিরুদ্ধে এই ধরনের লড়াইটাকে চালিয়ে নিয়ে যাওয়া। সে শুধুমাত্র সাপ্লায়ার হবে, যেভাবে আমেরিকান সাপ্লায়ার, ঠিক আছে, সে সেভাবে সাপ্লায়ার থাকবে, সে সরাসরি এইটাতে কোনোভাবেই ইনভলভ হতে চায় না। এটা ইরানের চাওয়া কিন্তু, তাহলে ও যুদ্ধ করতে চায় না নিজে, ইসরায়েল, এও যুদ্ধ করতে চায় না। আপনি যদি রাশিয়ার দিকে তাকান, রাশিয়া চায় যে হচ্ছে যে ইউক্রেনকে মার দিয়ে এমন এক জায়গায় রাখা যে যেখানে যেন আর ন্যাটো বা পশ্চিমা শক্তি ওই ইউক্রেন এর ভেতরে, মানে ওই ইউক্রেনে আগেই জন্য থেমে যেতে বাধ্য হয় যেখানে তারা ছিল। কারণ ন্যাটোর লক্ষ্য হচ্ছে যে ইউক্রেনকে তাদের সদস্য করে ওইখানে ন্যাটোর ঘাঁটি বানানো, যাতে রাশিয়াকে একেবারে ঘাড়ের মধ্যে থাকে। এইটা তাহলে চীন কি চায়? চীন চায় যে সে কোনো যুদ্ধে জড়াতে চায় না। আপনি যদি দেখেন গত 30, 40, 50 বছরে চীন 1962 সালের পরে, 1962 সালে ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল, তারপরে কিন্তু সে ভিয়েতনাম যুদ্ধে কিছুটা পার্ট হয়েছিল, তারপরে কিন্তু সে কখনোই কোনো পার্ট হয়নি। তাহলে কেউ কিন্তু যুদ্ধ চায় না, ঠিক আছে, সে যুদ্ধে জড়াতে চাচ্ছে না। এখন আমেরিকা, তাহলে আপনি বলতে পারেন যে আমেরিকা এই যে অন্যদের যুদ্ধ করাচ্ছে কেন? করাচ্ছে কারণ আমেরিকার নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে, জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF সহ নানা গোষ্ঠী দিয়ে, সেইগুলো আর তেমন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সেই অর্ডারটা সাজাতে গিয়ে তাকে অনেকগুলো খেলা খেলতে হচ্ছে। আর এখানের মধ্যে আমি একটা কথা ভুলে গেছি, যে ইরান আরও চায় যদি আমেরিকা তার উপরে হামলা চালায় বা ইয়ে করে, তার কিছু লাভ হবে না, কারণ মানে আমেরিকার কিছু লাভ হবে না, চাই সে হয়তো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সে একটা জিনিস প্রমাণ করে, দুনিয়ার বুকে একটা জিনিস প্রমাণিত, যে আমেরিকানরা যতবার, সেই আফগানিস্তান হোক, আপনার ইরাক হোক এবং লিবিয়া হোক, যেখান থেকে হোক, সেখান থেকে তার মানে বিলিয়ন না ট্রিলিয়ন ডলার ব্যয় করে তাকে লেজ গুটিয়ে চলে আসতে হয়েছে। যে এইসবের বিরুদ্ধে কিন্তু আমেরিকার সাধারণ মানুষের আস্তে আস্তে জনমত তৈরি হচ্ছে। সে তখন মনে করে যে ইসরায়েল যদি আমেরিকা ডেকে আনতে পারে আনুক, কিন্তু আমেরিকার মূল লক্ষ্য হচ্ছে যে এই ওয়ার্ল্ড অর্ডারটাকে আবার এখানে সাজানো, যেখানে বড় বড় দেশগুলো, সেটা রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, আপনার ব্রাজিল, কেউ যেন তেমন শক্তিশালী হয়ে ওঠে তার উপরে কথা বলতে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে কোনো সাম্রাজ্য, এটা হচ্ছে যে ইতিহাসের শিক্ষা, যে কোনো সাম্রাজ্য 100 বছরের বেশি টেকেনি। সুতরাং এই যে আমেরিকার যে প্রতাপ যেটা চলছে, সেটা প্রায় 100 বছরের কাছাকাছি হতে চললো। সুতরাং এটা যদি তারা টিকিয়ে রাখতে পারে, তাহলে তাদের ইতিহাস পরিবর্তন হবে, নতুন করে লেখা হবে। কিন্তু তার সুযোগ আমার মনে হয় খুব কম, কারণ টেকনোলজি মানুষকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো সংবাদ জানতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে। ভিজিট করুন itbbd.com।